Assalamu alaikum people. Welcome back once again after a long delay. So today we are going to discuss about aircraft and the physics behind and the all mechanics behind an aircraft, or you can say any RC drones or UAV, the basic physics. বাচ্চাকালে বাচ্চাকালে আমিও হচ্ছে একটা এয়ারক্রাফট বানানোর চেষ্টা করেছিলাম, মানে ড্রোন আর কি, কিন্তু অনেকভাবে ফেইল হই। কিছুটা উঠতে যেয়ে আবার মুখ থুবড়ে পড়ে, অথবা ইমব্যালেন্সড হয়ে যায়, অথবা ইলেকট্রনিক্সের কোনো সমস্যা, মানে কোনোভাবেই সেটা পারতাম না। তখন অনেক ছোটো ছিলাম, কিছু তেমন বুঝতাম না, তো প্রপার নলেজ নিয়ে আসলে বানানো উচিত। তো আমি সেই জন্যেই যে জ্ঞানটুকু আমার ভিতরে আসছিল সেটা আমি আর কি স্টোর করে রাখতেছি। একটা পিডিএফ আমি আজকে শেয়ার করব। যাদের পিনিক আছে খুবই এগুলো বানানোর, তারা আর কি দেখতে পারেন। তো প্রথমে আমরা কিছু ভিডিও ক্লিপ দেখে আসি। Let's have a look যে এখানে এই ভিডিওটা আমি একটু so look at the next video. What just happened here? This was also a masterpiece. An angle. Whoa, this very nice jet engine. A small jet engine here, but let's see what happened here. He's just losing the throttle. Whoa, whoa, no, it's a massive loss. Oh boy. Look at this one. Look at the aerodynamic problem here. Whoa. Oh boy. That's not cool. That's pilot problem. Unskilled pilot. Okay, here is some problem with my internet speed. So let's get back to the discussion. I just have written a note of aircraft physics. You will find it in video description. So এখন প্রথমে দেখার বিষয় যে প্লেন আসলে কেন আকাশে ওড়ে, কিভাবে এটা আকাশে ওড়ে, কিভাবে সম্ভব হয় এটা ভেসে থাকা আকাশে। আমরা পাখির দিকে তাকাইলে দেখতে পাবো পাখির অ্যারোডাইনামিক উইংস আছে। এখানে হচ্ছে প্লেনের ডানার যে আপনার যে ক্রস সেকশন যদি দেখা হয় তাহলে হচ্ছে এরকম একটা শেপ দেখতে পাবো, এরকম কিছুটা এরকম শেপ, যেটা ধরে নিই এগুলো হচ্ছে এই যে এক নাম্বার যে বিন্দুটা এটা একটা এয়ার মলিকিউল, 2 নাম্বার বিন্দুটা এয়ার মলিকিউল, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার সবগুলো একটা এয়ার মলিকিউল। এই এয়ার মলিকিউলগুলো জাস্ট ডানা থেকে পাস হয়ে এ পাশে যাবে, মানে প্লেন সামনে এগোবে, এয়ার মলিকিউলগুলো জায়গায় দাঁড়ায় থাকবে আপাত দৃষ্টিতে, কিন্তু দেখলে মনে হবে যেন এই এয়ার মলিকিউলগুলো এরা পাস করছে। এখন এখানে যে 5 নম্বর আর 6 নম্বর যে এয়ার মলিকিউলগুলো, এগুলো কিন্তু উপরে দেখো ডানার কিন্তু উপরের দিকটা কিছুটা হচ্ছে বাঁকানো টাইপ, একটু এটার হচ্ছে ডিস্টেন্স বেশি, আর নিচেরটা একেবারে সরলরৈখিক, সো এটার ডিস্টেন্স সবচেয়ে কম। তো এই 4 নম্বর আর 5 নম্বর এয়ার মলিকিউলটার দিকে দেখা যাক। এই ডানাটা পার করে এপাশে আসতে
হচ্ছে 5 নম্বর এয়ার মলিকিউলের সবচেয়ে কম পথ অতিক্রম করা লাগতেছে। তার মানে কিন্তু একটা কথা বলে রাখি যে অ্যাট এ টাইমে এই যে 6টা এয়ার মলিকিউল আছে যেখানে দাঁড়িয়েছিল, অ্যাট এ টাইমে এই পাশে ডানা ভেদ করে, মানে ডানা পার হয়ে এ পাশে যাবে, মানে উইং থেকে পার হয়ে এ পাশে চলে আসবে অ্যাট এ টাইমে। তার মানে টাইম কনস্ট্যান্ট সবগুলোর ক্ষেত্রে। তার মানে টাইম যদি কনস্ট্যান্ট হয় তাহলে হচ্ছে আমরা হচ্ছে যেটা বেগ যেটা পাই হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, এইভাবে যদি দেখা হয় তাহলে হচ্ছে দূরত্ব যেখানে বেশি বেগও মানে সেইখানে বেশি। এই উপরের এই সারফেসটাতে হচ্ছে 4 নাম্বার মলিকিউল বা 3 নাম্বার যে মলিকিউল বা 2 নাম্বার মলিকিউল এদের হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করা লাগতেছে একই টাইমে। তো তাদের এখানে বেগ বাড়াইতে হবে। এখন যখন এখানে উপরের এই মলিকিউলগুলোর বেগ নিচের এই 5 ও 6 নাম্বার মলিকিউলের চেয়ে বেগটা বেশি। তো বেগ যখন উপরে বেশি তখন এখানে হচ্ছে প্রেশার হচ্ছে লো হয়ে যাবে আর নিচে হাই প্রেশার হয়ে যাবে। তো উপরের প্রেশার লো আর নিচের প্রেশার হাই। তো এই হাই প্রেশারটাই ওই লো প্রেশার জোনের দিকে হচ্ছে প্লেনটাকে হচ্ছে ঠেলে দিবে। তার মানে প্লেনটা আসলে ওয়েট হারাবে, মানে লিফট হইতে থাকবে, মানে প্লেনটা ভাসা শুরু করবে। তো এইটাই হলো বেসিক, এটা হচ্ছে বার্নৌলির ল। সেই লটা মেনটেন করে আসলে এখানে লেখা আছে। এই যে দেখেন V3, যেটা V3 মানে 3 নম্বর মলিকিউলের বেগ, আর V5 হচ্ছে 5 নম্বরটা বললাম V3 হচ্ছে বড় আর V5 ছোট। V3 বেগ এখানে বেশি, কারণ একই টাইমে কিন্তু যেই ওয়ে কিন্তু সব জায়গায়, মানে ওয়ে পাথ যেটা, মানে দূরত্ব যতটুকু, দূরত্ব কিন্তু অলমোস্ট সব জায়গায় হচ্ছে সবাইকে সমান দূরত্ব সমান টাইমে পার করতে হচ্ছে আপনার যে ডানার যে ক্ষেত্রফল টোটালটা, মানে আপনার উইং এরিয়া সেই ক্ষেত্রফল আর হচ্ছে প্রেশারের যে তারতম্যটা হচ্ছে সেটা দিয়ে লিফট ফোর্সটা বের করা সম্ভব। থেকে লিফট ফোর্স হচ্ছে এই সূত্রটা মেনটেন করে। লিফট ফ্যাক্টর সেখানে সেই স্পিড, প্লেনের স্পিড বাই এয়ারের স্পিড সেম, মানে একই কথা। প্লেন সামনে যদি এগোইতে থাকে যত বেগে, তার মানে বাতাসও তত বেগে বাতাস কেটে কেটে যাচ্ছে প্লেনটা। তো একই কথা, বাতাস ব্যাকওয়ার্ডে যাক বা প্লেন ফরওয়ার্ডে যাক, বাতাস কিন্তু স্থির দাঁড়ায় রয়েছে যদি আপনার আবহাওয়া ভালো থাকে। এমন যদি হয় যে ঝড় হচ্ছে সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার। এয়ার ডেন্সিটি, তারপর উইং এরিয়া, তারপর উইং শেপ, অ্যাঙ্গেল অফ অ্যাটাক হচ্ছে আপনার যেই অ্যাঙ্গেলে হচ্ছে টেক অফটা করে, এটা আরও আস্তে আস্তে বিস্তারিত এখানে লেখা আছে সব কিছু। লিফটস স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে এইটাই হচ্ছে প্লেনের ওড়ার সূত্র। লিফট ইকুয়াল হচ্ছে হাফ CL রো এস ভি স্কোয়ার। এটা একটা সার্বজনীন সূত্র, এটা মানে খুবই জনপ্রিয় একটা ফেমাস একটা সূত্র এয়ারপ্লেনের ক্ষেত্রে। হচ্ছে এইটা হচ্ছে CL হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিফট। এটার মানটা গুগল থেকে দেখে নেওয়া অথবা বের করার কোনো উপায় থাকতে পারে। হচ্ছে এয়ার ডেন্সিটি, এস হচ্ছে উইং এরিয়া, আর হচ্ছে আপনার এয়ার স্পিড। বাতাসের ঘনত্ব যত বেশি তত আপনার কার্যকারিতা ভালো হবে, লিফট ভালো হবে, বা আপনি যত বেশি ওয়েট লিফট করতে যাচ্ছে উইং ডানার ক্ষেত্রফলটা আপনাকে হচ্ছে বাড়াইতে কমাইতে হইতে পারে। একটা পার্টিকুলার স্থানেও ডানার ক্ষেত্রফল বাড়ানো কমানো, এটার অনেক আরও হিসাব নিকাশ আছে, আমরা আস্তে আস্তে দেখবো আর কি। গ্রাফ দাঁড়ায়। আর এটা হচ্ছে ডানার একটা, আমি যদি বলি এই যে বড় এই যে বর্ডার, এইটা হলো আপনার মেইন ডানা। এই যে মাঝখান থেকে ডানাকে দুই ভাগ করা হয়েছে, এটার বলেছে মেইন চেম্বার লাইন। তার নিচে থাকে হচ্ছে এই যে কর্ড লাইন, আর একেবারে শেষে এটা হচ্ছে ট্রাইলিং এজ, আর সামনে আছে লিডিং এজ। রিলেটিভ এয়ার ফ্লোর সাথে যেটা অ্যাঙ্গেল করে থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক, যেটা টেক অফের ক্ষেত্রে বা আপনার ল্যান্ডিংয়ের ক্ষেত্রে, বা আপনি কোনো স্ট্যান্ড করতেছেন সেসব ক্ষেত্রে, বা প্লেনটাকে ক্লাইম্ব করাবেন বা প্লেনটাকে নিচের দিকে নামাবেন, সেসব ক্ষেত্রে এই কোণের তারতম্য ঘটে।
অ্যাঙ্গেল অফ অ্যাটাক, এবং এই অ্যাঙ্গেল অফ অ্যাটাক অনেক হিসাব নিকাশেই কাজে আসে। উইং ভ্যারিয়েশন, এখানে অনেক রকমের উইং থাকতে পারে, এক এক রকমের উইং এক এক রকমের প্লেনে ইউজ হয়। নর্মালি গ্লাইড করে তাদের ক্ষেত্রে মানে যাদের হচ্ছে আপনার ইঞ্জিনের প্রেশারটা কম, সেক্ষেত্রে এই ধরনের উইংটা ব্যবহার করা হয়। কমার্শিয়াল প্লেনগুলো আছে তাতে এই ধরনের যে ক্লার্ক ওয়াই এটা ইউজ করা যাইতে পারে। আবার হচ্ছে যেগুলো ফাইটার প্লেন, যেগুলো ম্যানুভারাস কাজ করতে পারে, এগুলো এই ধরনের দুই পাশেই একটু ফাঁপা ডানা ব্যবহার করে, কারণ এটা হচ্ছে রোল করে বেশিরভাগ সময়, যেমন যুদ্ধ বিমানগুলো বেশিরভাগ সময় রোল করে বা উল্টা হয়ে চলে, এ ধরনের অনেক কাজ করে। সেই জন্য উভয় দিকেই হচ্ছে এই ব্যবস্থাটা রাখা হয়েছে, উভয় দিকে একটু ফাঁপা করা হয়েছে প্ল্যাটফর্মসে না করিয়ে। আর হচ্ছে এইখানে একটু দেখি বাতাসের মলিকুলগুলোর কোন স্টেটে থাকে যখন হচ্ছে উইং পার করে। এটা হচ্ছে সাবসনিক স্টেটে যখন মানে স্থির আছে তেমন, অথবা শব্দের গতির চেয়ে কম বেগে নর্মাল বাতাস যেরকম বয় সেটা হচ্ছে সাবসনিক। যখন এটা ডানার উপর দিয়ে মানে সবচেয়ে ম্যাক্সিমাম যে ওয়েটা সেটা যখন পার করে, তখন এটা সুপারসনিক স্টেজে চলে যায় এবং অনেক গতিতে পার করে। হঠাৎ করে অনেক গতিতে পার করে আবার এপাশে এসে আবার সাবসনিক, মানে হঠাৎ এখানে গতি বেড়ে এখান থেকে আবার গতি কমে যায় কিছুটা। আর উইংস ক্যালকুলেশন, ডিস্ট্রিবিউটিভ লোড, এখানে এটা কিছু হিসাব নিকাশ আছে, এটা মানে তেমন নট ম্যান্ডেটরি, আপনি দেখলেই, আপনি নর্মাল হিসাব নিকাশ দেখলেই বোঝা যাবে। শেয়ার ফোর্স, এটা হচ্ছে বিভক্ত হয়ে যায় একটা নির্দিষ্ট স্থানে, যদি ফোর্স কিভাবে বিভক্ত হয়ে যাচ্ছে সেইটা হিসাব নিকাশ কিছুটা এরকম কিছু। বেন্ডিং মোমেন্ট, নমনীয়তার যে হিসাব নিকাশটা, the bending moment mx at a particular spot along the beam is found by integrating the shear force. শেয়ার ফোর্সের ইন্টিগ্রেশন থেকে বেন্ডিং মোমেন্টটা পাওয়া যাবে। এখানে হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, এটা আমাদের এইচএসসি লেভেলেই এটা মনে হয় করানো হয়, এটা দেখানো হয়। এই যে সেকেন্ড মোমেন্ট, এটা বের করার একটা আয়তকার তক্তার ক্ষেত্রে যেরকমটা আর কি সেরকমটাই। তো এটা নর্মালি পিডিএফে দেখলেই বোঝা যাবে যাদের এই ব্যাপারের বেসিকটা ক্লিয়ার আছে। এটা বেন্ডিং স্ট্রেসের ইকুয়েশন, এটা আই এক্স এক্স সেকেন্ড মোমেন্ট, বেন্ডিং মোমেন্টটা যেটা এম এক্স সেটার হিসাব নিকাশ করে এখানে হচ্ছে বেন্ডিং স্ট্রেস পাওয়া যাবে। এখানে বিস্তারিত সব লেখা আছে। অ্যাসপেক্ট রেশিও, দৈর্ঘ্যে কতটুকু আর পোস্টে কতটুকু হলে সেটা মানে মানাবে, কতটুকু ওয়েট লিফট করতে পারবে। এখানে অ্যাসপেক্ট রেশিও হচ্ছে উইং স্প্যান বাই কর্ড, এটার পরিচয় কর, এটা উইং স্প্যান বাই কর্ড। যুদ্ধ বিমান যেগুলো বা ছোটোখাটো বিমান যেগুলো হচ্ছে আপনার রেসিং বিমান, রেসিং প্লেন, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাসপেক্ট রেশিওটা লো থাকে। এই যে হাই অ্যাসপেক্ট রেশিও আর লো অ্যাসপেক্ট রেশিওর ভিতরে একটু পার্থক্য দেখায়। ড্রাগ হচ্ছে এখানে ইন্ডিউস কম করে, হচ্ছে মোর ম্যানুভারেবল, মানে যুদ্ধের উপযোগী এটা বেশি, মানে এটা ডিগবাজি খাইতে পারে, উল্টাইতে পারে, রোল করতে পারে, যেটা আছে আর কি। মোর স্টেবল, এটা হচ্ছে ইজিয়ার টু বিল্ড, এরকম ব্যাপারটা। এই যে এখানে একটা আপনার ওয়ার প্লেন দেখা যাচ্ছে, অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু কম, কারণ এটার উইং স্প্যান এটা কিন্তু খুবই লোয়ার উইং স্প্যান অনেক কম একটা বড় কমার্শিয়াল বিমান বা কার্গো বিমানের তুলনায় এর উইং স্প্যান একেবারেই কম। আর যেহেতু উইং স্প্যান কম, সেহেতু এটার আবার যে আপনার কর্ড সেটা কিন্তু অনেক বেশি রাখা হয়েছে। কর্ড কিন্তু এখান থেকে শুরু হয় অলমোস্ট এখানে শেষ হচ্ছে, কর্ড একটু বেশি রাখা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা জেড ইঞ্জিনে চলে। ল্যাটারাল একটা পিচ আর ইয়দ জন্য হচ্ছে নর্মাল অ্যাক্সিস এটা, আর এর সেন্টার অফ গ্র্যাভিটি হিসাব করে যেখানে হয় আর কি, সেন্টার অফ গ্র্যাভিটি ব্যালেন্স করার দরকার আছে। এই একটা কারণে সেন্টার অফ গ্র্যাভিটি এর ব্যালেন্স বা ওয়েটের ব্যালেন্স যেটা সেইটা না থাকার কারণে অনেক সময় প্লেন হচ্ছে, আমরা যে ধরনের দুর্ঘটনাগুলো একটু আগে ভিডিওতে দেখলাম, যে আপনার প্লেন কিন্তু আনস্টেবল হয়ে যায় এবং টেক অফে অসুবিধা, অথবা একদিকে ঝুঁকে যাচ্ছে, মানে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আর কি।
আর এই যে ব্যালেন্সিং ফিউজেলাজ মানে এই দেখেন যদি আপনার ইঞ্জিনটা একেবারে সামনে থাকে তাহলে সামনে ওয়েট বেশি হয়ে গেছে, তো পিছন দিকে আপনার দৈর্ঘ্য বাড়াইতে হবে। তো এই হচ্ছে যে লং ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ গ্র্যাভিটি, পিছনের দিকে ওয়েট যদি কম হয় সামনের দিকে বেশি হয়, তো সেই ক্ষেত্রে আপনার পিছনের দিকে একটু দৈর্ঘ্য বাড়াইলে ব্যাপারটা ব্যালেন্স হয়ে যায়। ক্লাইম্বিং ফ্লাইট ইকুয়েশন, স্টাডি লেভেল ফ্লাইট ইকুয়েশন যেটা এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে বেসিক আপনার মেকানিক্স, এই ক্ষেত্রে এটা দেখলেই বুঝে যাবেন আর কি। এই ফ্রি বডি ডায়াগ্রামটাও আমি আবার এই পাশে ছোট করে দিয়ে দিছি, তাহলে এইখানে এবার হিচিমিচি হয়ে গেছে সেই কারণে। তো এই ক্ষেত্রে এই যে আপনি জাস্ট কম্পোনেন্টগুলা এক্স কম্পোনেন্ট জেড কম্পোনেন্ট এগুলো একটু স্প্লিট করলেই আর কি আপনি বুঝতে পারবেন, এটার পেয়ে যাবেন। এটা খুবই এটা বেসিক মেকানিক্স, এটা নাথিং। আর টোটাল কম্পোনেন্ট যদি আপনি ইউএভি বানাইতে চান একটা, তাহলে সেটা হচ্ছে আপনি কি দিয়ে আপনি বডি বানাইতে, প্লাস্টিক বা ফোম যেটা আছে শোলা বলে দিকে, অথবা অ্যালুমিনিয়াম শিট দিয়ে, অ্যালুমিনিয়াম শিট পারফেক্ট হয় অ্যালুমিনিয়াম দিয়ে, মানে একটা স্থায়ী পারফেক্ট বডি। আরএফ ট্রান্সমিটার রিসিভার লাগবে, ব্রাশলেস বা ব্রাশ ডিসি মোটর দিয়েও হয়, প্রোপেলার লাগবে, সার্ভো মোটর লাগবে, ফ্লাইট কন্ট্রোলার লাগবে, লিথিয়াম ব্যাটারি লাগবে, ল্যান্ডিং গিয়ার দিলেও হয় না দিলেও হয়। তো সেক্ষেত্রে ল্যান্ড করাইতে হবে ঘাসের উপরে বা বালির উপরে, এরকম দেখতে হয় নর্মালি আমরা বাসায় যেগুলো বানাই সেগুলো এরকম দেখতে হয়। আর হচ্ছে এস্টিমেটিং থ্রাস্ট কী করে আপনি আপনার কীরকম মোটর থেকে কীরকম থ্রাস্ট পাবেন সেটা এখানে নর্মালি একটা ওয়েট মেশিনের উপর দিয়েই তো থ্রাস্ট মেজার করা যায়। আর হচ্ছে ইলেকট্রনিক্স কানেকশনটা, এই যে কোড ছাড়া আপনার ব্রাশলেস মোটর থেকে ইএসসির সাথে ইএসসির ব্রাশলেস মোটরে হচ্ছে তিনটা ওয়্যার থাকে, তিনটা ওয়্যার ইএসসিতে দুইটা পাওয়ার ওয়্যার থাকে, আর হচ্ছে আরও তিনটা এক্সট্রা ওয়্যার থাকে যেটা মার্জড অবস্থা থাকে, সেটা আপনার হচ্ছে যে আরএফ রিসিভার আছে তার সাথে অ্যাড করা হয়। ইএসসি হচ্ছে ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার, যারা জানেন না এটা কাইন্ড অফ মোটর ড্রাইভার। আর হচ্ছে প্রপেলার তো আছে এখানে। আর তো ব্যাটারির সাথে এই হচ্ছে কানেকশনটা, এটা মানে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাওয়ার কথা। আর আপনার হচ্ছে কম্পালসারি পাওয়ারস অফ কন্ট্রোল, তো প্রপেলার আছে এখানে, মোটর এই সেই ইএসসি, এটা হচ্ছে উইং, এটা এলেরন, এই দুই সাইডে একেবারে সাইডে থাকে ডানার, আর ডানার ভিতরের দিকে ফ্ল্যাপ থাকে। ফ্ল্যাপ কী করে, মেইনলি গতি কমানোর জন্য বড় বড় যে কমার্শিয়াল জেটগুলো থাকে বা প্রাইভেট জেট যেটা, সেগুলো হচ্ছে এই ফ্ল্যাপটা ইউজ করে গতি কমানোর জন্য ইউজ করে মেইনলি। আর এলিভেটর, এটা রাডার, নর্মালি এটা আমরা সবাই জানি। টেক অফের ক্ষেত্রে সেক্ষেত্রে বাতাসের কী অবস্থা হয় এটা একটু হালকা পাতলা এখানে দেখানো হয়েছে। এটা সার্ভো, আপনার সার্ভো মোটরের সাথে উইং মেকানিজমটা আছে যে কীভাবে সেটা আপ ডাউন করানো যায়, এই যে এমন সেটা এখানে দেওয়া হয়েছে। এখানে একটা হুক থাকে, এবারে সার্ভোর হুকের সাথে ওটা কানেক্টিং রড দিয়ে যুক্ত থাকে। আপনি এখানে কোণের একটু হিসাব নিকাশ করে নিতে হবে। ওকে, লিঙ্কেজ জিওমেট্রি এটা। আর হচ্ছে ব্রাশলেস ডিসি মোটর সম্পর্কে যেটা আলোচনা করি, যে আপনার 920 কিলো ভোল্টের ব্রাশলেস ডিসি মোটর আছে, 1000 কিলো ভোল্টের 1800, 1400 আছে, 2205 আছে, 2500 আছে। আপনি হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার ইউজ করতে পারেন বেশি স্টেবিলিটির জন্য, আর প্রোগ্রাম করা যাবে আরডুইনো বা রাসবেরি পাই এগুলা দিয়ে। আর হচ্ছে যে ব্রাশলেস ডিসি মোটরের উপরে যে নাম্বারটা দেওয়া থাকে, এই নাম্বারটার কোনটার মানে কি বোঝাচ্ছে সেটা আমি যদি বলি। আর হচ্ছে এই যে 1450 কেভি, এই কিলো ভোল্ট দ্বারা কিন্তু নর্মালি এখানে কত কিলো ভোল্টের মোটর সেটা ইউজ করা, সেটা বোঝানো হয় না। তাহলে তো ছোটো একটা ব্রাশলেস মোটরে এত কিলো ভোল্ট, তো এটা তো হাস্যকর। এটা হচ্ছে
প্রতি ভোল্টেজে হচ্ছে আপনার রেভলিউশন বা আরপিএম, কত আরপিএম পাচ্ছেন আপনি প্রতি ভোল্টে। ধরেন যে যদি আপনি 1 ভোল্ট দেন তাহলে হচ্ছে 1450 আরপিএম পাবেন। যদি 2 ভোল্ট দেন তাহলে 1450 ইন্টু 2, আর যদি 3 ভোল্ট দেন তাহলে 1450 ইন্টু 3। এইভাবে হচ্ছে আরপিএমটা হিসাব করা হয়। যত বেশি ভোল্টেজ দেবেন আপনি তত বেশি আরপিএম পাবেন। এইটার সাথে মানে তত গুণন আপনি পাবেন। আর এই যে আপনার D28, এটা হচ্ছে মোটর বা ইসের বা রোটর যেটাই বলেন, তার যে ডায়ামিটারটা আছে মিলিমিটারে মনে হয় হিসাবটা করা হয়। আর এটা হচ্ছে মোটরের হাইট কতটুকু উঁচু, আর এই স্ল্যাশ 12 যেটা 12, এটা হচ্ছে নাম্বার অফ ওয়্যার টার্নস ইনসাইড। এখানে আবার একটু মনে করিয়ে দেওয়া হলো কিভাবে প্লেন আসলে ফ্লাই মানে লিফট করে, মেইন ফিজিক্স। সো এইটুকুই ছিল আজকে। গুড বাই নাও, স্টে উইথ মি।